ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। কিছু বলার নাই। আমি এই জোটের প্রক্রিয়ার মধ্যে আমি তো প্রথম দিনই বলেছি যে আমি লড়বো, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে জিতেছি। আগামী দিনে কংগ্রেস আমাকে যখন লড়তে বলবে আমি এইভাবেই লড়বো। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাকি কি অ্যালায়েন্সের কি কথা না কথা, কার সঙ্গে জোট হবে বিজোট হবে, ওটার মধ্যে অধীর চৌধুরী সে সম্পর্কে অবহিত নয়, কারণ এটা আমার সাবজেক্ট নয়। যেটা আমার সাবজেক্ট নয় সেটা আমাকে না বললে, জিজ্ঞেস না করলে আমি খুশি হব। একেবারে অভিষেক ব্যানার্জি শুরু করে মালদার জেলা সবই তারা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তারা অভিযোগ যে তৃণমূল নেত্রী এবং রাহুল অভিষেক ব্যানার্জিকে আপনি চোর বলছেন, তাদের বিরুদ্ধে এই বলছেন, তারপর হচ্ছে আপনি 356 চাইছেন এই জায়গাটাতে। এইটা কেন যে কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? পশ্চিমবঙ্গে চুরিকাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না। ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। আনিস খানের মৃত্যুর জন্য কোনো দোষী খুঁজে পাওয়া গেল না, যাবো কোথায় আমরা? কোর্টে। শিক্ষকদের দুর্নীতি হয়েছে, শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না, যাবো কোথায়? কোর্টে। রেশনের মাল পাচ্ছি না, যাবো কোথায়? কোর্টে। কোর্ট কাকে দিয়ে বিচার করাবে, তদন্ত করবার কোর্টের ব্যাপার। কোর্ট বলছে সিবিআই, কোর্ট বলছে ইডি, আমরা বলিনি। দুয়ে দুয়ে চার করে দেবেন না আপনারা কেউ? এটা একটা আরেক ধরনের চালাকি চলছে। কোর্টে মানুষ গেছে বিচার চাইতে, নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষ কোর্টে গেছে, বিচারক বলছে এইভাবে তদন্ত হোক। সেটা যে বিচার চাইতে যাচ্ছে তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কিন্তু ওদের দুটোর মধ্যে ফারাক আছে। সরকারের কথাই ইডির হামলা, সিবিআইয়ের হামলা, আর কোর্টের নির্দেশে তদন্ত, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। আমরার মধ্যে ফারাক আছে, কমলা আর কলার মধ্যে ফারাক আছে, আতা আর ব্যাঙের ছাতার মধ্যে ফারাক আছে। এই দুটোকে জুড়িয়ে দিয়ে চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে। এই বাংলায় কারা চোর কারা শয়তান, কারা সাধু আর কারা শয়তান, তার ব্যাখ্যা অনেকবার দিয়েছি আমরা। তা বলে দেখ কেটা যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললেও হয়। আমি সরে আসব, রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো। তাহলে বলে দেওয়া হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেব না, তাহলে হয়ে গেল। রাহুল গান্ধীর পদযাত্রা, এটা সর্বভারতীয় কংগ্রেস নেতার পদযাত্রা, যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয়, মন্ত্রী হয়, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। রাহুল গান্ধীর সঙ্গে এটা করা বাংলার পক্ষ থেকে আমি প্রতিবাদ না, আমি দুঃখ পাচ্ছি, এটুকু বলতে পারি। এগুলো আমাদের সঙ্গে করবেন, আমরা কোনো কিছু মনে করে, কারণ এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা, নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম, বাংলার ভাবনাকে অপমান করলাম। সিপিআইএমএল নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধী না, কোনো বৈঠক না, আমরা ছিলাম তো সেখানে। রাহুল গান্ধীর সঙ্গে যে কেউ দেখা করতে পারে। রাহুল গান্ধী নিজে চাইছে মানুষের সঙ্গে দেখা করতে। কালকে তো ট্রাক ড্রাইভারদের সঙ্গে আমার সামনে মিটিং করলো, আলোচনা করলো ট্রাক ড্রাইভারদের সঙ্গে কালকেই, তোমার পাঞ্জিপাড়ার কাছে। কোনো অসুবিধা নেই। তার আগে করেছে চা বাগানের মানে কামতাপুরের মানুষদের সঙ্গে, ওরা চেয়েছিল কথা বলতে, চা বাগানের মেম্বারদের সঙ্গে, এই লেবারদের সঙ্গে কথা বলেছে। অতিবাম এগুলো বেকার গল্প সব চলছে। কোথায় অতিবাম আমার জানা নাই। সবই ভেটিং হয়, সবই প্রশাসনকে জানিয়ে হয়। পশ্চিমবঙ্গ সরকারের আইবি ডিআইবি সবাই স্কুটিনি করেই পাঠায়। এখানে বাম অতিবাম ভরা বাম ওসব জানে, ভরা বাম জানি না আমি। দেখুন, এগুলো লোকে বিচার করবে, মানুষ বিচার করবে। আমরা তো মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে রাহুল গান্ধী পদযাত্রা করার পর আপনি যেতে পারেন না, এ কথা কখনো বলতে পারি না, তার অধিকার আছে।
আমরা কথা বলতে পারি না যে রাহুল গান্ধী আসবার আগে আপনি কোনো মিটিং করতে পারেন না, কথা কী করে বলবো আমরা? কথা বলার আমাদের ধৃষ্টতা নেই, এটা মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে, তা কেন বলতে যাবো আমরা? আমাদের বক্তব্য রাহুল গান্ধীর পদযাত্রায় যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, ব্যাস। সেখানকার আইজি সে বলল পরে বলছি, একটু জিজ্ঞেস করে নিই, ওপর থেকে একটু পারমিশন নিতে হবে, আপনাকে পরে আমি ফোন করে জানাবো। সে সময় আর তার হয়নি, রাহুল গান্ধীর জন্য সভা সেখানে করতে দেওয়া হলো না। মল্লিকার্জুন খাড়গে সেখানে সভা করার কথা ছিল, সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খাড়গের জন্য। যে মল্লিকার্জুন খাড়গেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রূপে দেখতে চান, সেই বাংলায় মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় না। একই রকমভাবে পোস্টার ছেঁড়া, ব্যানার খুলে নেওয়া, রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না। রাহুল গান্ধী মালদায় আসবে, সরকারি ভবন, ভবন মানে থাকার জায়গা নাই, জাস্ট দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম, শেষ দপ্তরে দেওয়া হবে না। মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি, সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের। আসছি মুর্শিদাবাদে, এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয়, রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না, কি নাকি অনেক রকমের নিয়মকানুন আছে। এফইউসির মাঠ চাইলাম আমরা, দেওয়া যেতে পারে, কিন্তু চারদিকে ঘেরা, ঢুকবে কোথায়? গাড়ি ঢুকবে কী করে? প্রশাসন বলছে ভেঙে নিন, আবার পাঁচিল তৈরি করে দেবেন, তাতে চিঠি করুন, পরে আমরা দেখছি। স্টেডিয়াম দেওয়ার জন্য আজ না কাল, কাল না পরশু এখানকার জেলা শাসক বলছে আমি এখন হোল্ড করে রেখেছি, পারমিশন দিইনি, একটু উপরে জিজ্ঞেস করতে হবে। এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা। আর উপরে জিজ্ঞেস করার নামে একটার পর একটা জায়গা, যেটা সরকারি জায়গা, যে কেউ ব্যবহার করতে পারে। সরকারি ভবন সরকারি ভবন, কোনো পার্টির কোনো ব্যক্তির নিজস্ব ভবন নয়, তার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কি হচ্ছে? এটা কি কোনো দরকার ছিল? রাহুল গান্ধীর পদযাত্রা কিন্তু সর্বভারতীয়তে ঘোষিত পদযাত্রা, এটা লুক্কায়িত কিছু নয়, ঘোষিত পদযাত্রা। দেখুন, কন্যাকুমারী থেকে কাশ্মীর বিভিন্ন স্থানে আমি রাহুল গান্ধীর সঙ্গে ছিলাম, কোথাও কিন্তু এ সমস্যা হয়নি যে রাহুল গান্ধীর মতন কংগ্রেসের ব্যক্তিদের সামান্য দাঁড়িয়ে দুটো খাবার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে, এ দৃশ্য আমাদের দেখতে হয়নি। মণিপুরে মানা যায়, আসামে মানা যায় যে হ্যাঁ ওরা করবে, ওরা তো করেইছে। বাংলা এটা আমাদের কাছে কাম্য ছিল না। তাই রাহুল গান্ধীর পদযাত্রা নিয়ে এই বিতর্ক অপ্রয়োজনীয়, অপাঙ্ক্তেয়, এটা কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি। জানি না কী কারণে রাহুল গান্ধীর সঙ্গে এই দুর্ব্যবহার করা হচ্ছে।